আসসালামু আলাইকুম। এদেশে সার্কাসের তো অভাব নেই। আমরা প্রতিনিয়ত সার্কাস দেখছি। নতুন এক সার্কাস শুরু হয়েছে ডক্টর ইউনূস সরকারের যেই উপদেষ্টারা ছিলেন তাদের অনেকেই এখন একে একে গণমাধ্যমের সামনে নিজেদের পক্ষে সাফাই গাইছেন। জনরোষ থেকে বাঁচতে কোথায় কোথায় তাদের সীমাবদ্ধতা ছিল ডক্টর ইউনূস সরকারের সময় সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন অপকর্ম সম্পর্কে তারা নিজেরাই এখন সমালোচনা করছেন। সেই সার্কাসের ধারাবাহিকতায় এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন ডক্টর ইউনূস সরকারের সময় মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করা ফরিদা আক্তার। তাকে আমরা সবাই খুব ভালো করে জানি। এই ভদ্রমহিলা এনসিপির ভাবগুরু, তাত্ত্বিক নেতা ফরহাদ মজহারের সহধর্মিণী। এই ফরহাদ মজহার আবার ইউনূস সরকারের সমালোচনা একদিকে করতেন, আবার তিনি নিজের স্ত্রীকে উপদেষ্টা বানিয়ে বসেছিলেন, সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছিলেন, আবার ইউনূস সরকারের সমালোচনা করছিলেন। সমালোচনা এই জন্য করছিলেন যেসব জায়গাতে এনসিপির আপত্তি ছিল সেই সব জায়গাতে এনসিপির হয়ে তিনি ইউনূস সরকারের সমালোচনা করছিলেন। অনেক কিছু করতে যাতে বাধ্য হয় ডক্টর ইউনূস, সেই জায়গা থেকে তিনি খুব উচ্চকণ্ঠ ছিলেন। এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি যে কতটা ভয়ঙ্কর, আমাদের বিষ পান করার মতন একটা চুক্তি ডক্টর ইউনূস সরকার করে গেছে, সেটি এখন আমাদের সবার কাছে মোটামুটি খোলাসা। সেই বিষয় নিয়েই এখন ফরিদা আক্তার সেমিনার সিম্পোজিয়ামে কথা বলছেন। তিনি কতটা বাধা দিয়েছিলেন, কতটা আপত্তি জানিয়েছিলেন এই চুক্তির বিষয়ে, এবং এই চুক্তি যে কতটা ক্ষতিকর বাংলাদেশের জন্য, আত্মহত্যার সামিল, সেই বিষয়গুলো তিনি মনে করিয়ে দিচ্ছেন। এবং তার সর্বশেষ পদক্ষেপ হিসেবে তিনি ডেইলি স্টারে একটি দীর্ঘ আর্টিকেল লিখেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় মাংস, পোলট্রি এবং অন্যান্য প্রাণীজ পণ্য যে আমদানি করা হবে তার ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেছেন। এর আগেও তিনি একটি সেমিনারে এই ধরনের কথা বলেছিলেন। এই আর্টিকেলেও তিনি বলেছেন যে কথা, সেখানেও তিনি বলছিলেন যে নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তি হয়নি, বরং প্রক্রিয়াটা অনেক আগে থেকেই চলছিল। একটি দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হচ্ছে, সেখানে আমরা গোপন রাখার কথা মেনে নিয়ে বসে আছি। এমনকি সরকারের ভেতরেও সবাই সবটুকু জানতে পারবে না, এটা তো হতে পারে না। অর্থাৎ তিনি বলছেন যে তিনি যতটুকু জানতেন সে বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, আপত্তি জানিয়েছিলেন, আবার অনেক কিছুই জানতেন না যা এখন আমাদের সামনে আসছে। তার বিষয়ে দু একটি কথা বলব পরে। তার আগে তিনি তার সেই দীর্ঘ আর্টিকেলে আরও কী কী বলছেন সেটি একটু ছোট আকারে বলি। তিনি এ কথাও মনে করিয়ে দিয়েছেন যে 2025 সালের জুনে ইউনূস সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, তার যে মন্ত্রণালয় অর্থাৎ ফরিদা আক্তারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যে যুক্তরাষ্ট্র থেকে মাংস, পোলট্রি, বাচ্চা, ক্যাটফিশ এবং নারীভুঁড়ি আমদানি করা হবে, সে বিষয়ে অনুমোদন প্রয়োজন। কিন্তু এসব পণ্য আমদানির ক্ষেত্রে দেশে জনস্বাস্থ্য ও প্রাণী স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে জেনেটিক রোগের সম্ভাবনা যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় তার পক্ষ থেকে, এবং তিনি এসবে আপত্তি জানান। এবং যেই পণ্যগুলো আসবে তার টেস্টিং ব্যবস্থা বাংলাদেশে থাকবে না, সেটি উল্লেখ করে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রে উচ্চমানের টেস্টিং ব্যবস্থা থাকলেও আমাদের দেশে সে দেশের পণ্য আসার আগে নিজস্ব পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম চুক্তিতে এ ধরনের কোনো সুযোগ রাখা হয়নি, ওখানে যা আছে সেটাই মানতে হবে। এবং এই যে পণ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে আসবে সেগুলো স্রেফ ডাম্পিং ব্যবস্থা হিসেবে এগুলো আনা হচ্ছে বা যুক্তরাষ্ট্র পাঠাবে। তিনি যেটি খুলাসা করছেন যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদিত মাংস বাংলাদেশে ডাম্পিং হওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ যে মাংসগুলো আসবে সেগুলো ওভার প্রোডাকশন, যুক্তরাষ্ট্রে যে অতিরিক্ত উৎপাদিত পণ্যগুলো মাংস সেইগুলোই বাংলাদেশে আসবে এবং সেগুলো বিষ সমতুল্য।
জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন কর্ন খাওয়ানো হয় এবং ওদের ওভার প্রোডাকশনকে ওরা সমুদ্রে ফেলতে পারছে না বলে আমরা তাদের ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছি। এতে দেশের প্রায় 2 কোটি খামারি এবং পশুপালন নির্ভর মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তিনি যা বলছেন কথাগুলো কিন্তু সত্য, অবশ্যই সত্য। কিন্তু কেন এখন এই পর্যায়ে এসে বলছেন? আরেকটু বলি তিনি কি বলছেন আর্টিকেলে। নাগরিক হিসেবে সরকারের একজন হিসেবে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করেছি, শেষ দিন পর্যন্ত লড়েছি, তবে শেষ পর্যন্ত সরকারের ভেতরে থেকেও চুক্তি ঠেকাতে পারেনি। এই না পারার দায় আমারও রয়েছে। বেশ ভালো কথা, আপনি সত্য বচন উল্লেখ করছেন, আপনি দায় স্বীকার করে নিচ্ছেন। দায় যদি থেকেই থাকে, ইউনূস সরকার বিদায় হয়ে যাওয়ার পরেই কথাগুলো বলছেন কেন? এর আগে কয়েকদিন আগে যে সেমিনারে বক্তব্য দিলেন বা সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন, এরকম কোনো কথা কেন ইউনূস সরকার থাকতে, আপনাদের সরকার থাকতে জনসম্মুখে প্রকাশ করেননি? ভয় কী ছিল? উপদেষ্টা পদ চলে যাওয়ার? এখন একেবারে ফ্রেস্তা সেজে যাওয়া হচ্ছে। মুদ্রা কথা এটুকু স্পষ্ট করে বলতে চাই, দায় আছে যদি এমনটা মনে করেই থাকেন, মামলা ঠুকে দিন আদালতে। আপনার নিজের সরকারের বিরুদ্ধে মামলা করুন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করুন এবং সেই মামলার রাজসাক্ষী হন। দেখি তো কতটা দেশপ্রেম আপনাদের মধ্যে রয়েছে। তিনি আবার করণীয় সম্পর্কে বলে দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের পারস্পরিক বাণিজ্য চুক্তি 9টি দেশের সঙ্গে হয়েছে, তার মধ্যে একটি মালয়েশিয়া। এই মালয়েশিয়া 2026 সালের 15ই মার্চই তারা এই চুক্তি থেকে সরে আসে, চুক্তিকে অকার্যকর ঘোষণা করে। এই ঘটনা বাংলাদেশকে চুক্তিটি সম্পর্কে পুনর্মূল্যায়ন করতে অথবা মালয়েশিয়ার সিদ্ধান্ত অনুসরণ করতে সরকারকে উদ্বুদ্ধ করবে। আরে বাবা, সরকার কি করছে না করছে আমরা তো দেখছি। সেই সরকার মানে বর্তমান বিএনপি সরকার যাতে এই ধরনের চুক্তি বাস্তবায়নের পথটি অব্যাহত না রাখে তার জন্য উদ্যোগী হন, আরও উচ্চকণ্ঠ হন। কে মানা করেছে? পীর বাঁচাতে, জনরোষ থেকে পীর বাঁচাতে এখন বড় বড় কথা বলছেন। এর আগেও 2-1 উপদেষ্টা এরকম গণমাধ্যমের সামনে এসে বড় বড় কথা বলেছেন, আমাদের এই সীমাবদ্ধতা ছিল, আমাদের এই লিমিটেশনস ছিল, আমরা সব জায়গায় ঢুকতে পারিনি, কিচেন ক্যাবিনেট ছিল, আমাদের সঙ্গে পরামর্শ করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। এখন আপনার আবার পণ্ডিত তাত্ত্বিক ফরহাদ মজহারের সহধর্মিণী হয়ে আপনি সত্য বচন আমাদের সামনে তুলে ধরছেন, সরকারকে রিভিউ করতে বলছেন। সরকার কি করবে? অবশ্যই সেটি সরকার সিদ্ধান্ত নেবে। অবশ্যই সরকারের যে সিদ্ধান্ত আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই এগুলো মেনে নেওয়ার পক্ষে নই। কিন্তু একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সেই ডক্টর ইউনূস সরকারের যে প্রশাসন, একজন কর্তা ব্যক্তি হিসেবে আপনি সরকারের উপরে চাপ প্রয়োগ করুন, নিজের জায়গা থেকেই উদ্যোগী হন। আরও কত ধরনের চাপ প্রয়োগ করা যায়, শুধুমাত্র কথাবার্তা বললেই তো হবে না। এবং ফরিদা আক্তারের কথা যদি সত্য হয়ে থাকে যে উপদেষ্টা পরিষদের কেউ আপত্তি জানিয়েছিল, তীব্র প্রতিবাদ জানিয়েছিল, যদি তাই হয়ে থাকে তাহলে এই চুক্তিটি আসলে কার উদ্যোগে হয়েছে এখন মোটামুটি স্পষ্ট। ডক্টর খলিলুর রহমান নিজে বলছেন যে এই চুক্তিতে গোপনীয়তা বলে কিছু নেই, আর ফরিদা আক্তার বলছেন এই চুক্তিতে যথেষ্ট গোপনীয়তা ছিল যেটি আমরা আগে জানতে পারিনি। ডক্টর খলিলুর রহমান মার্কিন এজেন্ট হিসেবে এই দেশে প্রবেশ করেছেন ডক্টর ইউনূসের হাত ধরে, পরবর্তীতে বিএনপি সরকারের ঘাড়ে সওয়ার হয়েছেন। বিএনপি সরকার তাকে এই মুহূর্তে কোলে তুলে নিয়ে বসে আছে। কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। কিসের বিনিময়ে, কিসের আশায়, কিসের চুক্তিতে, পেছনের কারণগুলো কি আমরা স্পষ্ট করে জানি না, তবে অনেক কিছু অনুমান করা যায়। এই খলিলুর রহমানের বিরুদ্ধে দরকার পার্সোনালি আপনারা আদালতে শরণাপন্ন হন, তখন তো অনেক কিছুই খোলাসা হয়ে যাবে। আর যদি রাজসাক্ষী হয়ে থাকেন যদি, বা হওয়ার ইচ্ছা কোনো ক্রমে থেকে থাকে, অবশ্যই আপনাদের অনেক অপকর্ম মানুষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। শুধু মুখে লম্বা লম্বা কথা বললেই হবে না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।